আমার স্নেহের ছাত্রছাত্রীগণ, তোমাদের সকলকেই আমার স্নেহ আশীর্বাদ জানিয়ে আমি আজকের লার্নিং ক্লাস শুরু করছি। আজ আমরা এক গভীর সংকটের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছি। এই সংকট শুধু বাঁকুড়া জেলার নয়, শুধু পশ্চিমবঙ্গের নয়, শুধু ভারতবর্ষের নয়, সমগ্র বিশ্বের সংকট। এই সংকটের মূল কারণ হলো করোনা ভাইরাসের আক্রমণ। তো এই করোনা ভাইরাসের জন্য আজ আমাদের সমস্ত উন্নয়নের গতি স্তব্ধ হয়ে গেছে। সেই উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার জন্য বাঁকুড়া জেলা প্রশাসন কিছু পন্থা অবলম্বন করেছে। ওনার উদ্যোগে আজ আমাদের এই লার্নিং ক্লাস শুরু হচ্ছে। শুধু জেলা প্রশাসন নয়, আমাদের কিছু শিক্ষক মশাই, যেমন আমাদের উৎপল দা, আমাদের গৌতম দা, আমাদের অগ্নিময় ভাই, আরও কিছু টিচার এই ব্যাপারটা সহযোগিতা করছেন, যার জন্য আমরা আমাদের লার্নিং ক্লাস ব্যবস্থা সচল করতে সক্ষম হয়েছি। যাই হোক, আজ আমি ক্লাস 8-এর দ্বিতীয় ইউনিট টেস্টের একটা বিষয় পৃথিবীর চাপ বলয় ও বায়ু প্রবাহ, এই বিষয়টি তোমাদের আমি পড়াবো। তো আমরা সেটা আলোচনা করে শুরু করি। প্রথমেই জানবো চাপ বলয় কি ও বায়ু প্রবাহ কি। আগে দেখে চাপ বলয় কি। আমরা মাঝে মাঝেই বলি আজকে ওয়েদারটা বড় বাজে, আজকের আবহাওয়াটা বড্ড বাজে। আজকেই যেমন আমি যখন আসি ভিজে ভিজে এলাম, মাঝে মাঝে আমরা এই কথা বলি আজকে বড় ঠান্ডা আবহাওয়া, কোনোদিন বলি আজকে বড় গরম আবহাওয়া, কোনোদিন বলি মেঘলা আবহাওয়া। আবহাওয়া শব্দের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। আবহাওয়া কাকে বলে ভূগোলের ভাষায় জেনে নেব। আবহাওয়া হচ্ছে কোনো স্থানের কোনো দিনের বায়ুমণ্ডলের কতকগুলি উপাদানের সমষ্টি। তো কোনো স্থান মানে স্থান বিশেষে চেঞ্জ হতে পারে, যেমন বাঁকুড়ার আবহাওয়া যা দুর্গাপুর আবহাওয়া তা নাও হতে পারে, আবার বর্জনের আবহাওয়া তা নাও হতে পারে, পুরুলিয়ার আবহাওয়া তা নাও হতে পারে। তার স্থান বিশেষে চেঞ্জ হতে পারে। কোনো দিনের আজকের আবহাওয়া যা গতকাল আবহাওয়া সেটা ছিল না, আবার আগামীকাল সেই আবহাওয়া নাও থাকতে পারে। আবার কোনো বিশেষ সময় আজকে এখন হয়তো বৃষ্টি পড়ছে দেখলাম, 1 ঘন্টা পর হয়তো বৃষ্টি নেই। এমন অনেক দিন তোমরা দেখেছ স্কুল যাওয়ার সময় তোমরা হয়তো রেনকোট বা ছাতা নিয়ে যাওনি, স্কুল থেকে যখন বাড়ি ফিরছো তখন ভিজতে ভিজতে বাড়ি ফিরছো। তাহলে বুঝতেই পারছো সময় বিশেষ এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আবহাওয়া হলো কোনো স্থানের কোনো দিনের কোনো একটা বিশেষ সময়ের বায়ুমণ্ডলের কতকগুলি উপাদানের সমষ্টি। কি কি উপাদান? সেই উপাদানগুলো হলো 1 নম্বর যেমন আমরা বলবো উষ্ণতা, 2 নম্বর বলবো আর্দ্রতা, 3 নম্বর বলবো বায়ুর চাপ, 4 নম্বর বলবো বৃষ্টিপাত, 5 নম্বর বলবো আকাশে মেঘের পরিমাণ, ইত্যাদি। তাহলে আমরা এখান থেকে দেখো চাপ, বায়ুর চাপ এই শব্দটা পেয়ে গেলাম। তাহলে চাপ হচ্ছে আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমরা এটা সহজভাবে বলতে পারি, ধরো তোমরা ক্লাস 7 থেকে পাস করে 8 এসছো, তখন তোমাদের মার্কশিটের সমষ্টি ছিল কতগুলো সাবজেক্টের সমষ্টি। মার্কশিট মানে তোমার ধরো বাংলাতে কত পেয়েছো, অঙ্কে কত পেয়েছো, ইংরাজিতে কত পেয়েছো, ইতিহাসে কত পেয়েছো, ভূগোলে কত পেয়েছো, এই ছিল মার্কশিট। তেমনি ধরে নাও আবহাওয়া একটি স্টুডেন্ট, তার এইগুলি সাবজেক্ট। কি কি সাবজেক্ট আছে? উষ্ণতা একটি সাবজেক্ট, আর্দ্রতা একটি সাবজেক্ট, বায়ুর চাপ একটি সাবজেক্ট, বৃষ্টিপাত একটি সাবজেক্ট, আকাশে মেঘের পরিমাণ একটি সাবজেক্ট, আরও অন্যান্য সাবজেক্ট। বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন নাম্বার পেয়েছ। যেমন ধরে নিলাম উষ্ণতা, আজকে ধরে নিলাম 32 ডিগ্রি সেন্টিগ্রেড।
আর্দ্রতা ধরলাম 65%, বায়ুর চাপ ধরলাম 1010 মিলিবার, বৃষ্টিপাত 6 মিলিমিটার, আকাশে মেঘের পরিমাণ মেঘ আছে। তাহলে এই সবগুলোর সম্মিলিত রূপ হচ্ছে আবহাওয়া। তাহলে আমরা এখন পাচ্ছি চাপ হচ্ছে আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এবার আমরা দেখব বায়ুর চাপ। বায়ু জিনিসটা কি? বায়ু হলো একটি স্বচ্ছ গ্যাসীয় পদার্থ, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু বায়ু যে আছে তার অস্তিত্ব আমরা অনুভব করতে পারি। দেখবে আমরা দেখি যখন পতাকা, ধরো 15 আগস্ট স্কুলে পতাকা তুললাম, পতাকাটা উঠছে, তোমরা ঘুড়ি ওড়াচ্ছ, ঘুড়ি উঠছে, আমরা জামা কাপড় রোদে শুকোতে দিই, তখন দেখি জামা কাপড়গুলো নড়ছে। এর থেকে বুঝতে পারবো আমরা বায়ু প্রবাহিত হচ্ছে। তাহলে বায়ু হলো একটি স্বচ্ছ গ্যাসীয় পদার্থ, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু বায়ু যে আছে তার অস্তিত্বটা আমরা অনুভব করতে পারি। তো এই বায়ু সবসময়টি চাপ দিচ্ছে। যেমন ধরো এই ডাস্টারটা যদি আমি এখান থেকে ছেড়ে দিই তাহলে নিচে পড়ে যাবে। পড়ে যাওয়ার কারণ হলো এই ডাস্টারটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। স্যার আইজাক নিউটন এটা প্রমাণ করেছিলেন যে পৃথিবীর সমস্ত জিনিসকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। বায়ুকেও পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। এই আকর্ষণ করার ক্ষমতাকেই বলা হচ্ছে বায়ুর চাপ। তাহলে আমরা বায়ুর চাপের ডেফিনিশন হিসাবে কি বলবো? ভূপৃষ্ঠের এটা ধরো পৃথিবী, ভূপৃষ্ঠের কোন একটি নির্দিষ্ট পরিমিত বর্গক্ষেত্রে, কোন একটা নির্দিষ্ট জায়গাতে প্রতি একক বর্গ সেমিতে যে পরিমাণ চাপ দেয়, যে পরিমাণ ওজন প্রয়োগ করে, সেই ওজনটাকেই বলা হয় বায়ুর চাপ। তা পৃথিবীর যে কোনো জায়গায় একটা নির্দিষ্ট পরিমিত বর্গক্ষেত্রে বায়ুর যে ওজন আছে, বায়ুর যে চাপ পড়ছে, সেটাই হচ্ছে বায়ুর চাপ। অন্যভাবে বলতে পারি, বায়ুমণ্ডলের যে উপাদানগুলো আছে, বায়ুমণ্ডলে কি কি উপাদান আছে দেখে নিন। বায়ুমণ্ডলের কঠিন উপাদান আছে, তরল উপাদান আছে, গ্যাসীয় উপাদান আছে। এই উপাদানগুলোর মধ্যে সব থেকে বেশি পরিমাণে আছে গ্যাসীয় উপাদান। এই গ্যাসীয় উপাদানগুলি পরস্পরের সাথে সঙ্গবদ্ধ হয়ে যে বল প্রয়োগ করে, সেই বলটাই হচ্ছে বায়ুর চাপ। তাহলে বায়ুর চাপ হচ্ছে বায়ুমণ্ডলের যে গ্যাসগুলো আছে, সেই গ্যাসগুলো যে পরিমাণ বল প্রয়োগ করছে, সেই বল প্রয়োগটাই হচ্ছে বায়ুর চাপ। আমরা বায়ুর চাপ কই বুঝতে পারি না। তো বায়ুর চাপ মাপার জন্য টরিসলি সর্বপ্রথম একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন। সেই যন্ত্রটার নাম তিনি দিয়েছিলেন টরিসলির ব্যারোমিটার। তার টরিসলি একটা যন্ত্র আবিষ্কার করেছিল বায়ুর চাপ মাপার জন্য। সেই যন্ত্রটার নাম দিয়েছিলেন ব্যারোমিটার। তার নাম অনুযায়ী ওই যন্ত্রটার নাম তিনি করে দিলেন টরিসলির ব্যারোমিটার। 1643 খ্রিস্টাব্দে ইটালির ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি এই ব্যারোমিটারটা আবিষ্কার করেছিলেন। পরবর্তীকালে আরো অনেক বিজ্ঞানী এরকম আবিষ্কার করেছিলেন, যার মধ্যে অন্যতম হল 1800 খ্রিস্টাব্দে জন নিকোলাস ফর্টিন, তিনি ফর্টিনস ব্যারোমিটার আবিষ্কার করলেন। পরবর্তীকালে আবার এনিরয়েড ব্যারোমিটার, মাল্টি ব্যারোমিটার, অল্টিমিটার ব্যারোমিটার, এরকম অনেক ব্যারোমিটার আবিষ্কার হয়েছে। তবে তাদের মধ্যে জন নিকোলাস ফর্টিনের ব্যারোমিটারটি সব থেকে বেশি গ্রহণযোগ্য। যাই হোক, তোমাদের স্কুলেও দেখবে এরকম ব্যারোমিটার আছে, ভূগোল বিভাগে বা পদার্থবিদ্যার ক্লাসে এরকম দেখবে ব্যারোমিটার আছে, যেটা প্রায় 3 ফুট মানে এতটা লম্বা। এই ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে আমরা বায়ুর চাপ মেপে থাকি। বায়ুর চাপ মাপার জন্য আমরা সাধারণত মিলিবার
একক ব্যবহার করে থাকি, মিলিবার একক ব্যবহার করে থাকি। এককের নাম হলো মিলিবার। তো এছাড়াও আরো অনেক একক আছে। তো এই চাপটা কোথায় কিরকম হয় দেখিনি। সমুদ্র পৃষ্ঠে প্রতি বর্গ সেমিতে, প্রতি এক বর্গ সেমিতে প্রায় 1 কিলোগ্রাম চাপ দেয়। সমুদ্র পৃষ্ঠে প্রতি বর্গ সেমিতে প্রায় 1 কিলোগ্রাম চাপ দেয়, বা প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 14.7 পাউন্ড চাপ দেয়। তার মানে সমুদ্র পৃষ্ঠে বলছি 1 বর্গ সেমি মানে এতটুকু জায়গা, 1 বর্গ সেমি মানে এই এতটুকু জায়গা, এই জায়গাটাতে 1 কিলোগ্রাম চাপ দিচ্ছে। তাহলে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা প্রায় 1000 বর্গ সেমি। তাহলে 1 বর্গ সেমিতে যদি 1 কিলোগ্রাম চাপ দেয়, তাহলে 1000 বর্গ সেমিতে প্রায় 1000 কিলোগ্রাম চাপ দিচ্ছে। তাহলে সেই চাপটা আমি সহ্য করছি। আশ্চর্য বিষয় তো, আমি তো বুঝতেই পারছি যে 1000 কিলোগ্রাম চাপকে আমি মাথার উপর নিয়ে আছি। আমার মাথার উপর যদি একটা 100 কেজির বস্তাতে আমি বসে পড়বো, নেওয়া তো দূরে যাবে, সেখানে আমি 1000 কিলোগ্রাম চাপকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিছু বুঝতেই পারছি না। যেমন জলে মাছ জলের ওজনটা বুঝতে পারে না, জলের চাপ বুঝতে পারে না, তেমনি আমরাও বায়ুর চাপ বুঝতে পারি না। তার কারণ হলো আমাদের দেহের অভ্যন্তরীণ চাপ আর বাইরের বায়ুমণ্ডলের চাপ দুটো সমান, যার জন্য আমরা বায়ুর চাপ বুঝতে পারি। তবে এটা বুঝতে পারবো কোথায়? যদি আমরা উচ্চ পার্বত্য অঞ্চলে উঠি, সেখানে বায়ুর চাপ কমে যাবে। সেখানে তখন বায়ুর চাপ কমে যাওয়ার জন্য এই আমাদের শরীরের অভ্যন্তরীণ চাপটা বেশি হয়ে যাবে। তখন আমাদের চোখ, নাক, কান দিয়ে রক্ত বাইরে বেরিয়ে আসে, সে হয়তো মারাই যেতে পারে। তাহলে বায়ুর চাপ আমরা দেখলাম যে বায়ুর চাপ আছে। এবার আমরা এই ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে, ফোর্টিস ব্যারোমিটার বা অন্য কোনো ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মেপে যাচ্ছে। যদি পৃথিবীর বিভিন্ন স্থানে, এই বিশাল পৃথিবীর বিভিন্ন স্থানে যদি বায়ুর চাপ মাপি, তাহলে দেখবো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম চাপ হচ্ছে। যেমন একটা ক্লাসের ছাত্রদের যদি আমরা ভূগোল বিষয়ে রেজাল্ট দেখি, তাহলে বিভিন্ন ছেলে বিভিন্ন রকম রেজাল্ট পাচ্ছে। তো আমরা এই চাপগুলোকে দুটো ভাগে ভাগ করতে পারি, উচ্চচাপ আর নিম্নচাপ। তাহলে চাপকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। যদিও বায়ু চারদিকে চাপ দেয়, ঊর্ধ্বমুখী চাপ, নিম্নমুখী চাপ, পার্শ্বমুখী চাপ, বিভিন্ন রকমের চাপ দেয়। তোমরা যখন ফুটবল খেলো বাতাস দাও, তার মানে ওই চাপ দিচ্ছ। বাতাস না থাকলে কিন্তু ফুটবল খেলা যেত না। সাইকেলে আমরা বাতাস দিই, বাতাস না দিলে কিন্তু সাইকেলে আমরা চলতে পারতাম না। তা বাতাস বা বায়ু চাপ দেয় বিভিন্ন দিকে, ঊর্ধ্বমুখী, নিম্নমুখী, পার্শ্বমুখী চাপ দেয়। কিন্তু আমরা আবহাওয়া জলবায়ুবিদ্যায় শুধুমাত্র ঊর্ধ্বচাপ এবং নিম্নচাপ এই দুটি বিষয় নিয়ে আলোচনা করতে। তো বায়ুর ঊর্ধ্বচাপ কাকে বলে আর নিম্নচাপ কাকে বলে আগে জেনে নিই। কোথায় ঊর্ধ্বচাপ, কোথায় নিম্নচাপ, এগুলো দেখে নিই। ঊর্ধ্বচাপ হচ্ছে যদি প্রতি বর্গ সেমিতে 1013.25 মিলিবার বা তার চেয়ে বেশি চাপ দেয়, তখন সেই চাপকে বলবো ঊর্ধ্বচাপ। আর যদি প্রতি বর্গ সেমিতে 986 মিলিবার বা তার চেয়ে কম চাপ দেয়, তখন তাকে বলবো আমরা নিম্নচাপ। তাহলে বায়ুর চাপকে আবহাওয়া জলবায়ুবিদ্যায় দুটো ভাগে ভাগ করছি, ঊর্ধ্বচাপ আর নিম্নচাপ। যদি প্রতি বর্গ সেমিতে 1013.25 মিলিবার বা তার চেয়ে এমবি মিনস মিলিবার বায়ুর চাপ মাপার একক, যদি 1013.25 মিলিবার বা তার চেয়ে বেশি চাপ দেয়, তখন তাকে বলবো আমরা ঊর্ধ্বচাপ বা উচ্চচাপ। আর যদি 986 মিলিবার বা তার চেয়ে কম চাপ দেয়, তখন তাকে বলবো আমরা নিম্নচাপ। তাহলে আমরা চাপ দেখলাম, উচ্চচাপ আর নিম্নচাপ। পৃথিবীর বিভিন্ন জায়গাতে এগুলো বিভিন্ন রকম চাপ দিচ্ছে, কোথাও উচ্চচাপ, কোথাও নিম্নচাপ। তো এই চাপগুলো পৃথিবীতে বলয়ের আকারে অবস্থান করছে, তাই এগুলোকে আমরা বলয় বলছি, চাপ বলয় বলছি। বলয় জিনিসটা কি? অনেকটা রিংয়ের মতো বা বেষ্টনীবদ্ধ হয়ে। কেন এগুলো বলয়ের মতো হয়ে অবস্থান করছে? যেহেতু পৃথিবীর ভূপৃষ্ঠের আকৃতিটা গোল, তাই
এই চাপ বলয়গুলি গোলাকার হয়ে বলয়ের আকার হয়ে অবস্থান করছে। তো আমরা দেখি পৃথিবীতে কতগুলো এরকম চাপ বলয় আছে। দেখা গেছে পৃথিবীতে মোট 7টি স্থায়ী চাপ বলয় আছে। পৃথিবীতে মোট 7টি স্থায়ী চাপ বলয় আছে। তার মধ্যে 4টি উচ্চচাপ আর 3টি নিম্নচাপ। 4টি উচ্চচাপ আর 3টি নিম্নচাপ, মোট 7টি। তো এই চাপ বলয়গুলোর আমরা এবার অবস্থান দেখে নিই, কোথায় কোথায় এগুলো অবস্থান করছে। এইটা আমরা গোলাকার পৃথিবী ধরে নিলাম। এই পৃথিবীর মাঝখানে যে রেখাটা আছে সেই রেখাটা আমরা নাম দিই নিরক্ষরেখা। নিরক্ষরেখা গোলাকার পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছে। এই উত্তর দিকের ভাগটিকে বলবো আমরা উত্তর গোলার্ধ, আর দক্ষিণ দিকের ভাগটাকে বলবো আমরা দক্ষিণ গোলার্ধ। তো পৃথিবীতে 7টি চাপ বলয় আছে, আমরা অবস্থানগুলো দেখে নিই। এখানে অবস্থান করছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এখানে অবস্থান করছে কর্কটীয় উচ্চচাপ বলয়। এখানে অবস্থান করছে মকরীয় উচ্চচাপ বলয়। এখানে অবস্থান করছে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। এখানে অবস্থান করছে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। এখানে অবস্থান করছে সুমেরু উচ্চচাপ বলয়। এখানে অবস্থান করছে কুমেরু উচ্চচাপ বলয়। তা দেখে নিই আমাদের 7টা চাপ বলয় হলো কিনা। 1টা 2টো 3টে 4টে 5 6 7। পৃথিবীতে 7টি চাপ বলয় স্থায়ীভাবে অবস্থান করছে, যার মধ্যে 4টি বলছিলাম আমরা উচ্চচাপ আর 3টি নিম্নচাপ। দেখে নিই 4টি উচ্চচাপ হলো কিনা। এই একটি উচ্চচাপ, এই একটি উচ্চচাপ। উত্তর গোলার্ধে 2টি উচ্চচাপ, দক্ষিণ গোলার্ধেও দেখে নেই উচ্চচাপ উচ্চচাপ। তো 2 2 4, 4টি উচ্চচাপ বলয় আর বাকি 3টি হচ্ছে নিম্নচাপ। এরপর দেখবো আমরা এগুলো কোথায় কোথায় কিভাবে অবস্থান করছে, কেন সেখানে উচ্চচাপ হয়েছে, কেন নিম্নচাপ হয়েছে, এই জিনিসগুলো দেখে নিই। আমাদের প্রথম এইখান থেকে শুরু করি। পৃথিবীর মধ্যভাগ নিরক্ষীয় নিম্নচাপ বলয়। নিরক্ষীয় নিম্নচাপ বলয় আমরা ম্যাপটা তো একবার দেখে নিই। এই দেখো, এই রেখাটার নাম হচ্ছে বিষুবরেখা বা নিরক্ষরেখা। এইখানে যে চাপ বলয়টা অবস্থান করছে এই চাপ বলয়টা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ। এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অবস্থান কোথায়? অক্ষাংশীয় অবস্থান বলবো নিরক্ষরেখার উভয় দিকে। এই যে আমরা নিরক্ষরেখা ধরেছিলাম 0 ডিগ্রি, যার মান 0 ডিগ্রি।
নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি বা 10 ডিগ্রি, কখনো কখনো 10 ডিগ্রি পর্যন্ত। তাহলে নিরক্ষরেখা 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি বা 10 ডিগ্রি, 5 ডিগ্রি বা 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়টা অবস্থান, উভয় গোলার্ধে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই নিম্নচাপ বলয়টি অবস্থান করছে। এবং কেন এখানে, কারণ কি, কেন নিম্নচাপ বলয় হয়েছে, কেন উচ্চচাপ বলয় হলো না? নিম্নচাপ মানে কি? তার মানে এখানে প্রতি বর্গ সেমিতে 986 মিলিবার বা তার চেয়ে কম চাপ প্রয়োগ করে। তো কেন নিম্নচাপ বলয় হয়েছে এবার দেখে নিই। আমরা জানি এই নিরক্ষীয় অঞ্চলে সূর্যের কিরণ সারা বছর লম্বভাবে পড়ে। সূর্যের কিরণ সারা বছর লম্বভাবে পড়ার জন্য এখানে বায়ু খুব উত্তপ্ত হয়, উত্তপ্ত হওয়ার জন্য প্রসারিত হয়, দিয়ে সেটি উপরে উঠে যায়, হালকা হয়ে উপরে উঠে যায়, যার জন্য এখানে বায়ুর পরিমাণ কম হয়, তাই চাপের পরিমাণটাও কম হয়। তাহলে 1 নম্বর কারণ হচ্ছে সূর্যের লম্বভাবে কিরণ। 2 নম্বর হচ্ছে এই নিরক্ষীয় অঞ্চলে যদি আমরা দেখি তাহলে দেখবো এখানে প্রচুর জলভাগ আছে। এখানে প্রশান্ত মহাসাগর আছে, আটলান্টিক মহাসাগর আছে, ভারত মহাসাগর আছে, প্রচুর জলভাগ আছে। এই জলভাগ থাকার জন্য এবং সূর্যের কিরণ লম্বভাবে পড়ার জন্য এখানে জল অধিক মাত্রায় বাষ্পীভূত হয়, তাই বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি। আর জলীয় বাষ্প বায়ুর অন্যান্য উপাদান অপেক্ষা হালকা, তাই যে বায়ুতে, যেখানকার বায়ুমণ্ডলে জলীয় বাষ্প যত বেশি থাকবে সেখানে বায়ুর চাপের পরিমাণ তত কম। অর্থাৎ জলীয় বাষ্পর সাথে বায়ুর চাপ ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। জলীয় বাষ্প বেশি থাকলে বায়ুর চাপ কম হবে। এখানকার বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি, যার জন্য বায়ুর চাপের পরিমাণটা কম। তার 2 নম্বর হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ। 3 নম্বর হচ্ছে পৃথিবীর আবর্তন বেগ। পৃথিবী তার মেরুদণ্ডের উপর সব সময় ঘুরছে, তো এই আবর্তন বেগটা নিরক্ষীয় অঞ্চলে সব থেকে বেশি। এখানে ঘন্টায় প্রায় 1640 কিমি বেগে ঘুরছে। তাহলে এই আবর্তনের জন্য, দ্রুত আবর্তনের জন্য সে সমস্ত বায়ুগুলোকে ছিটকিয়ে দিচ্ছে। তাহলে এই 3টি কারণের জন্য নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে। তাহলে নিম্নচাপ বলয় কেন সৃষ্টি হয়েছে এবং তার অবস্থান আমরা দেখলাম। এরপরে দেখবো আমরা এই অঞ্চলে দুটো আমরা গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাই। সেটা হলো, একটা হচ্ছে ITCZ। ITCZ এই জিনিসটা কি দেখে নিই। এর পুরো নাম হলো ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। ইন্টারের I, ট্রপিক্যালের T, কনভার্জেন্সের G, C আর জোনের Z, তাই এটা সংক্ষেপে বলা হচ্ছে ITCZ। ITCZ-টা কি? এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে আমরা জানি জল যেমন উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে যায়, তেমনি বায়ুও সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। এই উচ্চচাপ থেকে যখন নিম্নচাপের দিকে যায়, অর্থাৎ কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে আসে, আর মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে আসে, যে এই দুটো বায়ু নিরক্ষীয় অঞ্চলে পৌঁছে অধিক উত্তপ্ত হয়ে এটা উপরে উঠে যায়, বায়ু স্রোত হয়ে উপরে উঠে যায়, যার জন্য এই অঞ্চলে 0 থেকে 5 অক্ষাংশের মধ্যে কোনো পার্শ্ব প্রবাহ দেখতে পাওয়া যায় না। তাই সেই অঞ্চলটিকে বলা হয় ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা নিরক্ষীয় আন্তঃক্রান্তীয় অঞ্চল। এই অঞ্চলে যেহেতু বায়ুর পার্শ্ব প্রবাহ দেখতে পাওয়া যায় না, ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু প্রবাহিত হয় না, তাই এই অঞ্চলে বায়ুমণ্ডল শান্ত থাকে। এই জন্য এই অঞ্চলটাকে বলা হয় নিরক্ষীয় ডোলড্রামস। এই অঞ্চলটাকে বলা হয় নিরক্ষীয় ডোলড্রামস। তো এই হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এবার 2 নম্বরটা আমরা দেখব কর্কটীয় উচ্চচাপ বলয় ও মকরীয় উচ্চচাপ বলয়। তো কর্কটীয় উচ্চচাপ বলয় অবস্থান দেখে নিই। উভয় গোলার্ধে 25 থেকে 35 ডিগ্রি।
তাহলে অবস্থান হচ্ছে উভয় গোলার্ধে 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এটা অবস্থান করছে। কেন এখানে উচ্চচাপ হলো, কেন নিম্নচাপ হলো না? নিরক্ষীয় অঞ্চল, এই উচ্চচাপ হওয়ার কারণ হচ্ছে নিরক্ষীয় অঞ্চল থেকে যে বায়ুটা বায়ুস্রোতের উপরে উঠে গেছিল, এই অঞ্চলের বায়ুটা এইখান থেকে উপরের দিকে উঠে গেছিল, গরম হয়ে উপরে উঠে গেছিল। তো যে বায়ুটা উপরে উঠে গেছিল সেই বায়ুটা পৃথিবীর আবর্তন গতির জন্য ছিটকে যায়, দিয়ে বায়ু স্রোত রূপে মেরু অঞ্চলের দিকে যেতে থাকে, মেরু অঞ্চলের দিকে যেতে থাকে। সেই বায়ুটা এই কর্কটীয় অঞ্চলে নেমে আসে, ঠান্ডা উপরে উঠে শীতল হয়, দিয়ে এটা এই কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ে নেমে আসে। তার ফলে এই অঞ্চলে ঠান্ডা বাতাস অধিষ্ঠান প্রবেশ করে, যার জন্য এখানে উচ্চচাপ বলয় সৃষ্টি হচ্ছে। তাছাড়া এই সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় থেকেও উষ্ণ বাতাস এই অঞ্চলের দিকে ধাবিত হয়, সেই বাতাসটিও এই অঞ্চলে নেমে আসে। এই বাতাসটি উঠে গেল, সেটি উপর দিক দিয়ে ধাবিত হয়ে পর উপরে ঠান্ডা হয়, সেটি এই কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ে নেমে আসে। তার মানে এখানে উচ্চচাপ বলয় সৃষ্টি হওয়ার দুটো কারণ আমরা দেখলাম। এক হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ বায়ু উপরে উঠে যাওয়ার পর শীতল কঠিন হয়ে পৃথিবীর আবর্তন গতির জন্য ছিটকে যাচ্ছিল, মেরু অঞ্চলের দিকে যাচ্ছিল, যাওয়ার পথে সেটি কর্কটীয় উচ্চচাপ বলয়ে নেমে আসে বা মকরীয় উচ্চচাপ বলয়ে নেমে আসে। এই যে আমি তীর দিয়ে দেখাচ্ছি, এখানে এই বায়ুটি যাচ্ছিল, এইদিকে নেমে গেল। আবার সুমেরু বৃত্ত প্রদেশে উচ্চচাপ বলয়ে এখানেও বায়ু উষ্ণ হয়ে উপর উঠে যায়, সেই বাতাসটিও এই উপর দিক দিয়ে প্রবাহিত হচ্ছিল, দিয়ে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ে নেমে আসে, যার জন্য এই অঞ্চলে এই কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় সৃষ্টি হয়। এবার 3 নম্বর দেখব সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় কোথায় অবস্থান করছে? এই বৃত্তচাপ বলয় অবস্থানটি উভয় গোলার্ধে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থান করছে। ডিগ্রি থেকে 70 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থান করছে। তো এখানে কেন নিম্নচাপ বলয় সৃষ্টি হলো? এখানে নিম্নচাপ বলয় সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে এই অঞ্চলের থেকে এই অঞ্চলটাতে, অর্থাৎ সুমেরু উচ্চচাপ এবং কুমেরু উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় বা কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলে উষ্ণতার পরিমাণটা বেশি। উষ্ণতার পরিমাণ বেশি হওয়ার জন্য এটা গরম হয়ে উত্তপ্ত হয়ে উপরে উঠে যায়, দিয়ে উপরে উঠে যাওয়ার জন্য উভয় গোলার্ধের দিকে, অর্থাৎ সুমেরু উচ্চচাপ বলয়ের দিকে বা নিরক্ষীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়ে যায়, যার জন্য বায়ুর পরিমাণটা এখানে কম থাকে। তাই এই অঞ্চলটাতে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে বা এই অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে। তাহলে এখানে নিম্নচাপ বলয় সৃষ্টি হওয়ার কারণ হলো এই অঞ্চলে যে বায়ুটা এই অঞ্চল থেকে উষ্ণ হয়েছিল, সুমেরু উচ্চচাপ বলয় বা কুমেরু উচ্চচাপ বলয় থেকে এখানে উষ্ণতা বেশি হওয়ার জন্য এখানে বায়ুটা গরম হয়েছিল, গরম হয়ে যাওয়ার পর সেটা উত্তপ্ত হয়ে উপরে উঠে যায়, দিয়ে পৃথিবীর আবর্তন গতির জন্য উভয় গোলার্ধের দিকে ও মেরু অঞ্চলের দিকে এটা ছিটকে যায়, এই অঞ্চলের দিকে এই বায়ুগুলো ছিটকে যায়। তার ফলে এখানে বায়ুর পরিমাণ কম থাকে ও স্থায়ী নিম্নচাপ বলয় সৃষ্টি হয়। উত্তর গোলার্ধে এই বায়ুচাপ বলয়টির নাম হচ্ছে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং দক্ষিণ গোলার্ধে এই বায়ুচাপ বলয়টির নাম হচ্ছে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। এরপর আমরা দেখব শেষ যে চাপ বলয়টি সুমেরু উচ্চচাপ বলয় ও কুমেরু উচ্চচাপ বলয়। তাহলে অবস্থান দেখে নিই, সুমেরু উচ্চচাপ বলয় কোথায় অবস্থিত, কুমেরু উচ্চচাপ বলয় কোথায় অবস্থিত। সুমেরু উচ্চচাপ বলয় উভয় গোলার্ধে 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত। উভয় গোলার্ধে 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত। তো এখানে কেন উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে দেখে নিই। এই অঞ্চলে সূর্যের কিরণ খুব তীর্যকভাবে পড়ে, তার তাপের পরিমাণ খুব কম, বছরের ম্যাক্সিমাম সময়েই এখানে ঠান্ডা শীতল বরফ জমে থাকে। ঠান্ডা যদি হয়, যদি উষ্ণতা কম হয়, আমরা জানি উষ্ণতা কম হলে তোমার বায়ুর চাপের পরিমাণটা বেশি হয়,
তাই এখানে যেহেতু উষ্ণতার পরিমাণ কম, বায়ুর চাপের পরিমাণটা বেশি, তাই এখানে বায়ুর চাপের পরিমাণ বেশি। তাহলে 1 নম্বর হলো এখানে উষ্ণতার পরিমাণটা খুব কম, সবসময়ই প্রায় বরফ জমে থাকে। 2 নম্বর কারণ হলো এই অঞ্চলে যেহেতু সূর্যের কিরণ কম, তাই এখানে জল বাষ্পীভূত হওয়ার সুযোগই পায় না, তাহলে বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণটাও কম। জলীয় বাষ্প বেশি থাকলে বায়ুতে সেখানে নিম্নচাপ হতো, এখানে যেহেতু জলীয় বাষ্প কম বা এখানে জলীয় বাষ্প কম, তাই এখানে উচ্চচাপ হচ্ছে। 3 নম্বর হচ্ছে এই অঞ্চলের বায়ুটা খুব, এখানে পৃথিবীর ঘূর্ণন বেগ বা আবর্তনের বেগটা খুব কম, আবর্তনের বেগ কম হওয়ার জন্য এই অঞ্চল থেকে সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয় থেকে বা কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয় থেকে যে বায়ুগুলো ছিটকে গিয়েছিল সেই বায়ুগুলো এই অঞ্চলে আবার নেমে আসে, সেই বায়ুগুলো এই অঞ্চলে নেমে আসে। তাহলে এই 3টি কারণের জন্য এই সুমেরু অঞ্চল এবং কুমেরু অঞ্চলে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো এই 7টি চাপ বলয় কোথায় কোথায় অবস্থান করছে এবং কেন সেখানে উচ্চচাপ বা কেন সেখানে নিম্নচাপ অবস্থান করছে। এরপরে আমরা চলে যাব বায়ু প্রবাহতে। বায়ু প্রবাহ কাকে বলে? যদি ভূপৃষ্ঠের সমান্তরালে ভূপৃষ্ঠের সমান্তরালে যদি বায়ু যাতায়াত করে, বায়ু চলাচল করে, বায়ু প্রবাহিত হয়, তখন তাকে বলবো আমরা বায়ু প্রবাহ। কিন্তু যদি উপরে নিচে, নিচে উপরে যায়, তখন তাকে বলবো আমরা বায়ু স্রোত। তাহলে আমরা এইভাবে একটা ছবি এঁকে দেখাতে পারি, বা তোমরা ধরো স্কুল থেকে বাড়ি যাচ্ছ, বাড়ি থেকে স্কুল আসছো, ভূপৃষ্ঠের সমান্তরালে আসছো, এইভাবে যদি বায়ু আসে তখন তাকে বলবো আমরা বায়ু প্রবাহ। কিন্তু যদি তোমরা সেই চড়কে নাগরদোলায় উঠো নামো, উঠো নামো, এইভাবে যদি যাতায়াত করে বায়ুটা, তখন তাকে বলবো আমরা বায়ু স্রোত। আমরা ছোট্ট একটা ছবি এঁকে এমনি দেখাতে পারি। ধরো এই অঞ্চলটা নিরক্ষীয় অঞ্চল, এখানে নিম্নচাপ বলয়, নিম্নচাপ বলয়, এখানটায় উচ্চচাপ ধরে নিলাম, এখানটাতে উচ্চচাপ। তো এই অঞ্চল থেকে বায়ুটা গরম হয়ে উপরের দিকে উঠে গেল, গরম হয়ে উপর দিকে উঠে গেল, দিয়ে এটা এইভাবে যাচ্ছে। এই যে উপর দিকে উঠে গেল, যে উপর দিক দিয়ে যদি বায়ুটা প্রবাহিত হয়, তখন তাকে বলবো আমরা বায়ু স্রোত। আর এই বায়ুটা ধরো এই কর্কটি উচ্চচাপ বলয়ে নেমে এলো, মকরী উচ্চচাপ বলয়ে নেমে এলো, দিয়ে ভূপৃষ্ঠের সমান্তরালে যখন প্রবাহিত হচ্ছে, তখন তাকে বলবো আমরা বায়ু প্রবাহ। তাহলে এইভাবে যদি ভূপৃষ্ঠের সমান্তরালে যায়, তখন তাকে বলবো আমরা বায়ু প্রবাহ। আর যদি বায়ুটা ওই নাগরদোলার মতো উপরে উঠলো নিচে নামলো, উপরে উঠলো নিচে নামলো, তখন তাকে বলবো আমরা বায়ু স্রোত। তো এই বায়ু প্রবাহের কতগুলো সাধারণ জিনিস আমাদেরকে জানতে হবে। সাধারণ জিনিসের মধ্যে 1 নম্বর যেটা আমাদের জানতে হবে, বায়ু সবসময় কি উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়। যেমন জল উঁচু স্থানের থেকে নিচু স্থানের দিকে প্রবাহিত হয়, তেমনি বায়ু সবসময় কি উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়। এটার প্রধান বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বায়ু যে দিক থেকে আসে সেই দিক অনুযায়ী নামকরণ করা হয়। যেমন আমরা মাঝে মাঝেই বলি এই বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতবর্ষে প্রবেশ করছে, আমরা এই কথা বলি, এটা ভারতবর্ষ। তার মানে এই যে আরব সাগর আছে বা ভারত মহাসাগর তো আছে, এই দিক থেকে বায়ুটা আসে বলে এটার নাম তখন আমরা করে দিই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। যে দিক থেকে, যদি উত্তর দিক থেকে বাতাস আসে তখন বলবো উত্তরে বায়ু, উত্তরে ঠান্ডা বাতাস আসছে। যদি পূর্ব দিক থেকে আসে তখন বলবো পূর্বালি বায়ু। বায়ু যে দিক থেকে আসে সেই দিক অনুযায়ী নামকরণ করা হয়। তাহলে 1 নম্বর দেখছিলাম বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাচ্ছে। 2 নম্বর বৈশিষ্ট্য দেখলাম বায়ু যে দিক থেকে আসবে সেই দিক অনুযায়ী নামকরণ করবে। 3 নম্বর দেখব এই বায়ু সবসময় কি সোজাসুজি প্রবাহিত হতে পারে না। তাহলে কিভাবে প্রবাহিত হয় না, উত্তর গোলার্ধে এটা ডান দিকে বেঁকে যায় আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। জিনিসটা একটু দেখে নিই, উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকটা কি। পৃথিবীর আবর্তন গতির জন্য যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুর উপর একটা বল প্রয়োগ করে, সেই বল প্রয়োগ করার জন্য বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোত সোজাসুজি প্রবাহিত হতে পারে না। এটা সর্বপ্রথম লক্ষ্য করেছিলেন ফরাসি এইখানের একজন বিজ্ঞানী, তার নাম অনুযায়ী এটা নাম হয়েছিল কোরিওলিস বল, জি.ডি. কোরিওলিস, জি.ডি. কোরিওলিস।
এই সূত্রটা আবিষ্কার করেছিল বলে এর নাম হচ্ছে কোরিওলিস সূত্র। তাহলে কোরিওলিস সূত্রটা কি? কোরিওলিস সূত্র হলো পৃথিবীর আবর্তন গতির জন্য কোন স্বচ্ছন্দ গতিশীল বস্তু যেটা ভূপৃষ্ঠের উপর প্রবাহিত হয় সেটার উপর একটা বল কাজ করে। সেই বল কাজ করার জন্য ওই স্বচ্ছন্দ গতিশীল বস্তুগুলির দিক বিক্ষেপ ঘটে। এই দিক বিক্ষেপ সূত্রটা আবিষ্কার করেছিলেন জি.ডি. কোরিওলিস। এখানকার ফ্রান্সের ভূগোলবিদ ইনি এটা আবিষ্কার করেছিলেন। তার নাম অনুযায়ী এই সূত্রের নাম হয়েছিল জি.ডি. কোরিওলিস। এই কোরিওলিস বলের জন্য বায়ু এবং সমুদ্র স্রোত সোজাসুজি ভাবে প্রবাহিত হতে পারে না। ফ্যারেল সেটা লক্ষ্য করেছিলেন, তাই তার নাম অনুযায়ী এটা তিনি নাম দিয়ে দিলেন ফ্যারেলের সূত্র। তিনি বললেন কি, উত্তর গোলার্ধের যে কোনো বায়ু বা সমুদ্র স্রোত, আমরা নিরক্ষরেখা বলছিলাম, এটা নিরক্ষরেখা। নিরক্ষরেখা এই পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছে, আমরা কল্পনা করে নিচ্ছি। এই দিকে বলছি উত্তর গোলার্ধ, এই দিকে দক্ষিণ গোলার্ধ। এই দিকে যে কোনো বায়ু যেতে যেতে উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে প্রবাহিত হবে সোজাসুজি ভাবে। ধরো এইভাবে যদি আমরা ধরে নিই যে উত্তর গোলার্ধ এই দিক থেকে বায়ুটা এইদিকে যাচ্ছিল, তার মানে এইভাবে যে কিন্তু যেতে পারবে না, এই যেতে যেতে আস্তে আস্তে ডান দিকে বেঁকে যাবে, আস্তে আস্তে ডান দিকে বেঁকে যাবে। বা ধরো এই দিক থেকে এইদিকে আসছিল, তো এই দিক থেকে এমনি সোজাসুজি আসতে পারবে না, এইভাবে আস্তে আস্তে বেঁকে যাবে। তো ফ্যারেল এই সূত্রটা আবিষ্কার করেছিল বলে তার নাম অনুযায়ী এই সূত্রটার নাম হয়েছে ফ্যারেলের সূত্র। তিনি এই আমেরিকা যুক্তরাষ্ট্রের লোক, আমেরিকা যুক্তরাষ্ট্র, তিনি 1859 সালে এই সূত্রটা আবিষ্কার করেছিলেন। তাই তার নাম অনুযায়ী এই সূত্রের নাম হয়েছিল ফ্যারেল সূত্র। তো যাই হোক, আমরা এই বায়ু প্রবাহগুলো দেখে নিই কোথায় কি ধরনের বায়ু প্রবাহিত হয়। পৃথিবীতে যেখানে যত রকমের বায়ু প্রবাহিত হয়, যেখানে যা আছে, এই বায়ু প্রবাহগুলোকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। পৃথিবীতে যত রকমের বায়ু আছে এই বায়ুগুলোকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। কি কি 4টি ভাগ নাম দেখিনি? 1 নম্বর বলবো নিয়ত বায়ু, নিয়ত বায়ু প্রবাহ। 2 নম্বর বলবো সাময়িক বায়ু প্রবাহ। 3 নম্বর বলবো স্থানীয় বায়ু প্রবাহ। আর 4 নম্বর বলবো আকস্মিক বায়ু প্রবাহ। তাহলে পৃথিবীতে যেখানে যত রকমের বায়ু আছে এই 4টির কোনো না কোনোটির মধ্যে পড়বে। আমরা দেখিলে এক একটা বায়ু প্রবাহ কোথায় কিভাবে প্রবাহিত হচ্ছে, কেন সেই দিকে যাচ্ছে। আমরা প্রথমেরটা দেখিলে নিয়ত বায়ু প্রবাহ। আমরা নিয়ত শব্দটা মাঝে মাঝেই বলে থাকি। নিয়ত মানে নিয়মিত, নিয়মিত থেকে হয়েছে নিয়ত। যেমন আমরা বলি সূর্য পূর্ব দিকে নিয়ত উঠছে, পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। নিয়ত শব্দের অর্থ হলো নিয়মিত। তা যে সমস্ত বায়ু পৃথিবীর একটি নির্দিষ্ট দিক থেকে একটি নির্দিষ্ট দিকে নিয়মিতভাবে প্রবাহিত, কোনো মতেই চেঞ্জ করবে না। সূর্য যেদিকেই উঠুক, বজ্রপাতই হোক, যাই হোক, একটি নির্দিষ্ট দিক থেকে একটি নির্দিষ্ট দিকে যে সমস্ত বায়ুগুলো সারা বছর ধরে প্রবাহিত হয়, সেই সমস্ত বায়ুগুলোকে বলবো আমরা নিয়ত বায়ু প্রবাহ। তো এই নিয়ত বায়ু প্রবাহগুলোকে আমরা 3টি ভাগে ভাগ করে থাকি। নিয়ত বায়ু প্রবাহকে আমরা 3টি ভাগে ভাগ করে থাকি। কি কি 3টি ভাগ? 1 নম্বর ভাগ বলবো আয়ন বায়ু। 2 নম্বর বলবো পশ্চিমা বায়ু। আর 3 নম্বর বলবো মেরু বায়ু। তার নিয়ত বায়ুকে আমরা 3টি ভাগে ভাগ করছি, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর মেরু বায়ু। দেখে নেই আয়ন বায়ু কি, কোথায় প্রবাহিত হয়, বায়ুমণ্ডলের উপর কিরূপ প্রভাব বিস্তার করে। আয়ন শব্দের অর্থ হলো পথ। তাই যে বায়ুগুলো এই পথ, আমরা প্রথমে বলেছিলাম সাধারণ সূত্রে বায়ু সবসময়টি উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে যাবে। তাহলে উচ্চচাপ বলয় এখানে কর্কটি উচ্চচাপ বলয়, এখানে দেখতে পাচ্ছি মকরী উচ্চচাপ বলয়। এই উচ্চচাপ বলয় থেকে হয় এই নিম্নচাপ বলয়ের দিকে যাবে, কিংবা এই নিম্নচাপ বলয়ের দিকে যাবে। তো এই কর্কটি উচ্চচাপ বলয় থেকে যে বায়ুগুলো সারা বছর নিয়মিতভাবে এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়, সেই বায়ুগুলোকে বলা হয় আয়ন বায়ু। কর্কটি উচ্চচাপ বলয় থেকে এবং মকরী উচ্চচাপ বলয় থেকে
উত্তর গোলার্ধের এই কর্কট উচ্চচাপ বলয় থেকে নিরক্ষ নিম্নচাপ বলয়ের দিকে এবং দক্ষিণ গোলার্ধের মকরী উচ্চচাপ বলয় থেকে নিরক্ষ নিম্নচাপ বলয়ের দিকে যে সমস্ত বায়ুগুলো প্রবাহিত হয় সেই বায়ুগুলোকে বলবো আমরা আয়ন বায়ু। তাহলে এই আয়ন বায়ুটাকে আমরা এইখানে ডেফিনিশন থেকে বুঝে যাচ্ছি এটা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা আমরা বায়ু 2 নম্বর সূত্র বলছিলাম যে বায়ু যে দিক থেকে আসে সেই দিক অনুযায়ী নামকরণ করা হয়। যেহেতু এই বায়ুটা দেখিনি কোন দিক থেকে আসছে, আমরা ম্যাপ দেখার সময় এই উপর দিকে উত্তর দিক বলে নিই, এদিকে উত্তর দিক, এদিকে দক্ষিণ দিক, এদিকে পূর্ব দিক, ডান দিক পূর্ব দিক, এদিকে পশ্চিম দিক। এটা আমরা ম্যাপ দেখার সময় আমরা এটা ঠিক করে নিচ্ছি। তো এই বায়ুটা তাহলে এই দিক থেকে আসছে, এই দিকে মানে কোন দিক, তাহলে উত্তর এবং পূর্ব দিক থেকে আসছে, তাই এই বায়ুটার নামকরণ করছি আমরা উত্তর পূর্ব আয়ন বায়ু। এই বায়ুটাকে বলছি আমরা উত্তর পূর্ব আয়ন বায়ু। আর এই বায়ুটা দক্ষিণ গোলার্ধ বায়ু দেখে নেই, তাহলে এটা দক্ষিণ গোলার্ধ থেকে আসছে, এটা নিরক্ষরেখা ভাগ করছে পৃথিবীকে, তাহলে এই দিকে উত্তর গোলার্ধ, এই দিকে দক্ষিণ গোলার্ধ, তা দক্ষিণ এবং এটা এদিকে পূর্ব দিক, তাহলে এই দিক থেকে আসছে মানে এই বায়ুটার নামকরণ করে দিচ্ছি আমরা দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তাহলে আয়ন বায়ুকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তো এই দুটো বায়ু প্রবাহের কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই দেখে নিই। এই উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যখন প্রবাহিত হয়, তো আমাদের উত্তর গোলার্ধে আমরা যদি ম্যাপটা দেখি, উত্তর গোলার্ধের স্থল এই রংটা হচ্ছে জলভাগ। তো উত্তর গোলার্ধে জলভাগের পরিমাণটা তুলনামূলকভাবে দক্ষিণ গোলার্ধ অপেক্ষা কম। তো যেহেতু স্থলভাগের পরিমাণ বেশি, তাই এটা স্থলভাগে পাহাড় পর্বত ঘর বাড়ি গাছপালাতে ধাক্কা লেগে যায়, তাই এই বায়ুর গতিবেগটা একটু কম। উত্তর গোলার্ধে এই আয়ন বায়ু, উত্তর পূর্ব আয়ন বায়ু ঘন্টায় প্রায় 16 কিমি বেগে প্রবাহিত হয়, 16 কিমি পার ঘন্টা। কিন্তু দক্ষিণ গোলার্ধে যেহেতু জলভাগের পরিমাণ বেশি আছে, তাই স্বচ্ছন্দ গতিতে প্রবাহিত হতে পারে, তাই এই বায়ুর গতিবেগ উত্তর গোলার্ধের আয়ন বায়ু অপেক্ষা, অর্থাৎ উত্তর পূর্ব আয়ন বায়ু অপেক্ষা এটা বেশি। এর গতিবেগ প্রায় 22 কিমির মতো প্রতি ঘন্টা। 2 নম্বর বৈশিষ্ট্য কি দেখব, এই বায়ু যখন প্রবাহিত হয় তখন এই বায়ুটা ওই মহাদেশের পূর্ব দিকগুলোতে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, কিন্তু পশ্চিম দিক থেকে যখন যায় তখন বৃষ্টিপাতের পরিমাণটা কমে যায়। তাহলে মহাদেশের পূর্ব দিকগুলোতে বৃষ্টিপাত ঘটাচ্ছে, অর্থাৎ যদি আমরা দেখে নিই এই জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাত হবে, এই জায়গাগুলো বেশি বৃষ্টিপাত হবে, এই জায়গাগুলো বেশি বৃষ্টিপাত হবে, কিন্তু যখন পশ্চিম দিকে আস্তে আস্তে দিতে দিতে যাচ্ছে তখন শেষ হয়ে যায়। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও আমরা সেই একই রকম দেখতে পাই। আমাদের এখানে গারো খাসি জয়ন্তিয়া পাহাড়ে এখানে মৌসুমী বায়ু আঘাত লাগলো, এই অঞ্চলটাতে আসাম মেঘালয়ে ব্যাপক পরিমাণ বৃষ্টিপাত দিয়ে বৃষ্টি আস্তে আস্তে যখন পশ্চিম দিকে যাচ্ছে তখন জলীয়বাষ্পের পরিমাণটা কমে যাচ্ছে, তাই সেখানে বৃষ্টিপাতের পরিমাণটাও কমে যাচ্ছে। যার জন্য রাজস্থান আমাদের ভারতবর্ষের একেবারে পশ্চিম দিকে অবস্থিত, সেখানে যখন পৌঁছাচ্ছে তখন তাতে জলীয়বাষ্পের পরিমাণ কমে যাচ্ছে, বৃষ্টিপাতের পরিমাণও কমে যাচ্ছে। তাহলে এই বায়ু জলবায়ুর উপর কি কি প্রভাব বিস্তার করছে, মহাদেশের পূর্ব দিকের দেশগুলোতে বেশি বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু মহাদেশের পশ্চিম দিকের দেশগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কম হচ্ছে, তারপরে সেখানে মরুভূমির মতো জায়গা সৃষ্টি হচ্ছে। আমরা দেখে নিই একটা মরুভূমি, এই সাহারা মরুভূমি এই জায়গাটাতে, এইখানটা দেখো মহাদেশের পশ্চিম দিকে অবস্থিত, তাই এখানে মরুভূমি সৃষ্টি হয়ে গেছে। এইখানটাতে এই মহাদেশের নামিবিয়া মরুভূমি মহাদেশের পশ্চিম দিকে অবস্থিত, বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে। এইখানটাতে সোনেরন মরুভূমি মহাদেশের পশ্চিম দিকে অবস্থিত, বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে। তাহলে এই জলবায়ুর উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। মহাদেশের পূর্ব দিকে বেশি বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু পশ্চিম দিকে কম বৃষ্টিপাত হচ্ছে। তো তার নিয়ত বায়ু আমরা একটা ভাগ দেখলাম আয়ন বায়ু। 2 নম্বর বলবো, আচ্ছা আয়ন বায়ুর একটা জিনিস বলে নিই। পূর্বে এই বায়ুগুলোর সাহায্যে যখন বিজ্ঞান এত উন্নত হয়নি, 16শ শতাব্দীতে ঔপনিবেশিক যুগে এই স্পেনের লোকেরা, এই যে স্পেনের লোকেরা এইখান থেকে ব্যবসা করতে যেত এই দেশগুলোতে, অর্থাৎ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাতে। তখন যেহেতু বিজ্ঞান এত উন্নত হয়নি, তাই পান্তুলা জাহাজের সাহায্যে এই জলপথে এইখান থেকে মালপত্র নিয়ে, এই মহাদেশ থেকে মালপত্র নিয়ে এই মহাদেশের দেশগুলোতে ব্যবসা বাণিজ্য করত। তো দেখা গেছে কি, ওই মধ্যপ্রাচ্য বা ইউরোপের দেশগুলো থেকে একবার স্পেনের নাবিকরা জাহাজে করে ঘোড়া নিয়ে যাচ্ছে। সে ঘোড়া নিয়ে যেতে যেতে এই অংশটা 25 থেকে 35 অক্ষাংশের মধ্যবর্তী স্থানে যখন পৌঁছালো,
তখন দেখলো এই বাবা পান্তোলা জাহাজ তো নিয়ে যাওয়া যাচ্ছে না, পার্শ্ব প্রবাহ নেই, বাতাস দিচ্ছে না। তারা ভাবলো হয়তো কিছু 2-1 দিনের কোনো ডিস্টারবেন্স হয়েছে, কিন্তু কয়েকদিন থাকার পরেও দেখলো পার্শ্ব প্রবাহ নেই, এই এত বোঝাই করা ঘোড়া ভর্তি জাহাজ এ তো পাল বেয়ে বেয়ে নিয়ে যাওয়া যাবে না। তখন তারা করলো কি, নিজেদের ব্যাগ বাঁচার জন্য ওই ঘোড়াগুলোকে এইখানে ফেলে দিল, এই জলের মধ্যে ফেলে দিল, আটলান্টিক মহাসাগরের মধ্যেই ফেলে দিল। তারা যাচ্ছিল আমেরিকা যুক্তরাষ্ট্রে এবং এইখানটাতে ব্রিটিশ, এখানে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, এইখান থেকে পান্তোলা জাহাজ করে ঘোড়া নিয়ে যাচ্ছিল এইখানটাতে বিক্রি করার জন্য, আর এইখানে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে বিক্রি করার জন্য। কিন্তু এইখানে যখন পৌঁছালো দেখলো আর তো নিয়ে যাওয়া যাচ্ছে না, তাই নিজেদের বেঁচে থাকার জন্য ওই জাহাজের লোডটাকে কমিয়ে দিল। কীভাবে লোড কমাবে, বলছে ঘোড়া টোড়াগুলোই ফেলে দেবো, ঘোড়াগুলোই জলের মধ্যে ফেলে দিচ্ছে। যার জন্য এই অক্ষাংশটাকে বলা হয় অশ্ব অক্ষাংশ। যেহেতু এখানে পার্শ্ব প্রবাহ ছিল না, তাদের জাহাজগুলো যাচ্ছিল না, তাই সেখানে নিজেদের বেঁচে থাকার জন্য দীর্ঘদিন ধরে যদি আমরা না যেতে পারি তাহলে খাবারও শর্ট পড়ে যাবে, জলের শর্ট পড়ে যাবে, আর এত লোড জাহাজ কি পাল বেয়ে বেয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না, যার জন্য এখানে তারা ফেলে দিয়েছিল। তাই অক্ষাংশটার নাম দিয়েছিল অশ্ব অক্ষাংশ। আমরা 2 নম্বর বায়ুটা দেখব, পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু নামকরণ থেকে আমরা বুঝতে পারছি বায়ু আমরা বলছিলাম যে দিক থেকে আসে সেই দিক অনুযায়ী নামকরণ করা হবে, তা নিশ্চয়ই এটা পশ্চিম দিক থেকে যাবে, তাই এটা নাম হয়েছে পশ্চিমা বায়ু। দেখে নি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। এই কর্কটি উচ্চচাপ বলয়, আমরা বলছিলাম উচ্চচাপ বলয় থেকে সবসময় বায়ু নিম্নচাপ বলয়ের দিকে যাবে, তাহলে এই উচ্চচাপ বলয় থেকে এই দিকে এসছে, আবার এই উচ্চচাপ বলয় থেকে এই দিকেও গেছে। যেমন কোনো উঁচু স্থান থেকে জল নিচু স্থানের দিকে যায়, তেমনি উচ্চচাপ থেকে এই নিম্নচাপ বলয়ের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে, এই উচ্চচাপ থেকে এই নিম্নচাপ বলয়ের দিকে যাচ্ছে। তো দেখে নিই, তার মানে এই দিক থেকে এই দিকে আসছে। আমরা বললাম ফেরাল আবিষ্কার করেছিল যে বায়ু সোজাসুজি প্রবাহিত হতে পারে না, উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। তো এই জায়গা থেকে ধরো বায়ুটা যাচ্ছে, এটা কোন গোলার্ধ? উত্তর গোলার্ধ। উত্তর গোলার্ধ মানে ডান দিকে বেঁকে যাবে, তাই এই বায়ুটা সোজাসুজি ভাবে প্রবাহিত না হয়ে এরকম ডান দিকে বেঁকে গেল, এই বায়ুটা ডান দিকে বেঁকে গেল। এইখান থেকেও বায়ুটা যেটা আসছিল মকরী উচ্চচাপ বলয় থেকে, সেটাও এই দিক থেকে এই দিকে আসছিল। এটা কোন গোলার্ধ? দক্ষিণ গোলার্ধ। দক্ষিণ গোলার্ধে ফেরাল আবিষ্কার করেছিলেন যে বাম দিকে বেঁকে যায়, তাই এই বায়ুটা সোজাসুজি না এসে পর এরকম বাম দিকে বেঁকে গেল। তো এই উত্তর গোলার্ধের বায়ুটা যেহেতু উত্তর গোলার্ধে অবস্থিত কিন্তু দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে, আমরা এদিকে পশ্চিম নাম লিখেছি, তাহলে যেহেতু উত্তর গোলার্ধের এই বায়ুটা দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে, তাই এই বায়ুটার নামকরণ করছি আমরা দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। উত্তর গোলার্ধের কর্কটি উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ুটা সারা বছর ধরে প্রবাহিত হচ্ছে, সেই বায়ুটার নামকরণ করছি আমরা দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। উত্তর গোলার্ধ কিন্তু দক্ষিণ বলে দিলাম, যেহেতু এটা দক্ষিণ দিক থেকে আসছে। অনুরূপভাবে দক্ষিণ গোলার্ধে এই উচ্চচাপ বলয় থেকে এদিকে আসছে, তাহলে এটা উত্তর দিক থেকে আসছে এবং পশ্চিম দিক থেকে আসছে, তাই এই বায়ুটার নাম আমরা করছি উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। তাহলে আমরা পশ্চিমা বায়ুকে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে উত্তর গোলার্ধেরটা বলছি দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, আর দক্ষিণ গোলার্ধেরটা বলছি উত্তর পশ্চিম পশ্চিম বায়ু। এই কিরকম ভাবে আমরা এখানেও যখন দেখছিলাম যে এদিকে স্থলভাগ বেশি, তাই বায়ুটার প্রবাহ পথে বাধা পাচ্ছিল, পাহাড় পর্বত ঘর বাড়ি গাছপালা বাধা পাচ্ছিল, তাই গতিবেগটা কম। কিন্তু দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি থাকার জন্য এই বায়ুটা বাধা ততটা পায়নি। এই বায়ুটা কোন অংশ থেকে কোন অংশের মধ্যে প্রবাহিত হচ্ছে দেখে নিই। মোটামুটি ভাবে 35 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে উভয় গোলার্ধে 25 ডিগ্রি অক্ষাংশ থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এটা প্রবাহিত হয় উভয় গোলার্ধে। তো দক্ষিণ গোলার্ধে যেহেতু জলভাগের পরিমাণ বেশি, তাই এই বায়ুটা প্রবল বেগে প্রবাহিত হয়। যেহেতু প্রবল বেগে এই বায়ুটা পশ্চিমা বায়ুটা প্রবাহিত হয়, তাই এই বায়ুটাকে বলা হয় প্রবল পশ্চিমা বায়ু, প্রবল পশ্চিমা বায়ু বা প্রবল সাহসিক বায়ু। তো এই বায়ুটা বিভিন্ন অক্ষাংশে যখন প্রবাহিত হয় ব্যাপক গর্জন করতে করতে প্রবাহিত হয়। এই বায়ুটা যখন 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে প্রবাহিত হয়, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে যখন এই বায়ুটা প্রবাহিত হয়, তখন এরকম জায়গাতে যখন প্রবাহিত হয়
তখন এটাকে বলা হয় গর্জনশীল চল্লিশা। দক্ষিণ দক্ষিণ গোলার্ধের এই বায়ুটা, পশ্চিমা বায়ুটা যখন 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে প্রবাহিত হয় তখন তাকে বলা হচ্ছে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে যখন প্রবাহিত হয় তখন তাকে বলা হচ্ছে গর্জনশীল চল্লিশা। ওই অক্ষাংশটাকে বলা হচ্ছে গর্জনশীল চল্লিশা। আবার এটা যখন 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে প্রবাহিত হয় তখন বলা হয় ভয়ঙ্কর পঞ্চাশিয়া বা প্রধানত 50। আবার এটা যখন 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন এটাকে বলা হয় তীক্ষ্ণ চিৎকারকারী 60। তাহলে এই পশ্চিমা বায়ু দক্ষিণ গোলার্ধে প্রবল গর্জন করতে করতে প্রবাহিত হয়, যেহেতু এটি ম্যাক্সিমাম জায়গায় জলভাগের উপর দিয়ে প্রবাহিত হয়। তো যখন যে অক্ষাংশে যেমনভাবে প্রবাহিত হয় সেই অক্ষাংশটাকে সেই রকম নামকরণ করা হয়। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হচ্ছে গর্জনশীল চল্লিশা, 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হচ্ছে ভয়ঙ্কর পঞ্চাশিয়া, 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় তীক্ষ্ণ চিৎকারকারী 60। তো এই বায়ুটা জলবায়ুর উপর কিভাবে প্রভাব বিস্তার করছে, আবহাওয়া জলবায়ুর উপর কি প্রভাব বিস্তার করে? এই বায়ু যখন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে, আমরা দেখলাম যে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে, তাই পশ্চিম দিকের দেশগুলোতে বৃষ্টিপাত ঘটাচ্ছে। যেমন আয়ন বায়ুর ক্ষেত্রে দেখছিলাম কি পূর্ব দিকের দেশগুলোতে বৃষ্টিপাত ঘটাচ্ছে, এই পশ্চিম দিক থেকে যাচ্ছে বলে পশ্চিম দিকের দেশগুলোতে বৃষ্টিপাত ঘটাচ্ছে। কিন্তু পূর্ব দিকে যখন যাচ্ছে তখন বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে। তার ফলে ওই মহাদেশের পূর্ব দিকের স্থানগুলোতে তৃণভূমির সৃষ্টি হয়েছে। এবার 3 নম্বর পড়ব মেরু বায়ু। মেরু বায়ুর নামকরণ থেকেই বুঝতে পারছি যে বায়ুটা নিশ্চয়ই মেরু অঞ্চল থেকে প্রবাহিত হয়। তো আমরা দুটো মেরু অঞ্চল পেয়েছি, সুমেরু এবং কুমেরু। এই সুমেরু উচ্চচাপ বলয় থেকে প্রবাহিত হবে এবং কুমেরু উচ্চচাপ বলয় থেকে প্রবাহিত হবে। এই উচ্চচাপ বলয় থেকে এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় দিকে, এই সুমেরু উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয় দিকে এবং কুমেরু উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয় দিকে এই বায়ু প্রবাহিত হবে। কিন্তু ফ্যারাডের সূত্র অনুযায়ী এই বায়ু সোজাসুজিভাবে কোনো বায়ু সোজাসুজিভাবে প্রবাহিত হতে পারবে না। তো উত্তর গোলার্ধ এই গোলার্ধে যখন বায়ুটা প্রবাহিত হচ্ছে তখন এইরকম বেঁকে যাচ্ছে, তখন এই বায়ুটার নামকরণ করা হচ্ছে উত্তর পূর্ব মেরুবায়ু। এবং দক্ষিণ গোলার্ধে যখন এই বায়ুটা প্রবাহিত হচ্ছে তখন এই বায়ুটাকে বলা হচ্ছে দক্ষিণ পূর্ব মেরুবায়ু। তার মানে মেরুবায়ুকে আমরা দুটো ভাগে ভাগ করছি, উত্তর পূর্ব মেরুবায়ু এবং দক্ষিণ পূর্ব মেরুবায়ু। তো এই বায়ু জলবায়ুর কত ডিগ্রি অক্ষাংশে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয় দেখে নিই। এটা মেনলি 80 ডিগ্রি অক্ষাংশ থেকে 70 ডিগ্রি অক্ষাংশ এর মধ্যে প্রবাহিত হয়। আর এখানেও তাই 80 ডিগ্রি অক্ষাংশ থেকে 70 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়। তো জলবায়ুর উপর এই বায়ুটা কিরূপ প্রভাব বিস্তার করে? যেহেতু এই বায়ুটা একেবারে উচ্চচাপ অঞ্চল থেকে শীতল জলবায়ুযুক্ত স্থান থেকে প্রবাহিত হচ্ছে, তাই এই বায়ুটা যেখানে পৌঁছাচ্ছে সেখানে শীতলতার পরিমাণটা আরো বেড়ে যাচ্ছে, শীতের পরিমাণটা আরো বেড়ে যাচ্ছে। আর দক্ষিণ গোলার্ধে এই বায়ুটা যখন এই কুমেরু বৃত্ত প্রদেশের নিম্নচাপ অঞ্চলের কাছে পৌঁছাচ্ছে তখন এই বায়ুটা এই উচ্চচাপ বলয়ের থেকে এই নিম্নচাপ অঞ্চল থেকে প্রবাহিত বায়ুর সাথে সংঘর্ষ হয়ে পড় এখানে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে থাকে। তাহলে এখানে উত্তর গোলার্ধে দেখলাম এখানে শীতের পরিমাণটা বেড়ে যাচ্ছে, আর দক্ষিণ গোলার্ধে দেখছি বিভিন্ন ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে থাকে, জলভাগের মধ্যে বিভিন্ন ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে থাকে। তাহলে এই হলো নিয়ত বায়ু। এবার 2 নম্বর দেখবো আমরা সাময়িক বায়ু। সাময়িক বায়ু কাকে বলে? সময় থেকে পথ পরিবর্তন করে হচ্ছে সাময়িক। তাহলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে বায়ুগুলো প্রবাহিত হয় সেই বায়ুগুলোকে বলা হয় সাময়িক বায়ু। এই সাময়িক বায়ুটাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সমুদ্র বায়ু, 2 নম্বর হচ্ছে স্থলবায়ু, আর 3 নম্বর হলো মৌসুমী বায়ু। তো আমাদের সাধারণ সূত্র অনুযায়ী বায়ু যে দিক থেকে আসে সেই দিক অনুযায়ী নামকরণ করা হয়, বলাই আছে। তাহলে এই বায়ুটা নিশ্চয়ই সমুদ্র থেকে আসবে, তাই এটা সমুদ্র বায়ু। তো কিভাবে কেন সমুদ্র থেকে আসছে দেখে নিই। জলভাগ এবং স্থলভাগ দুটো জায়গার উপরেই সূর্যের কিরণ পড়ছে, কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী স্থলভাগ যত তাড়াতাড়ি উত্তপ্ত হবে জলভাগ তত তাড়াতাড়ি উত্তপ্ত হবে না। তাহলে আমরা যদি একটা ছোট্ট ছবি আঁকি, কিংবা এখানে ধরে নিলাম যে এইটা স্থলভাগ এটা জলভাগ।
তো স্থলভাগে সূর্যের কিরণ পড়ছে, এখানেও সূর্যের কিরণ পড়ছে, কিন্তু এখানে সূর্যের কিরণ পড়ার জন্য এখানে উত্তাপের পরিমাণটা বেশি হয়ে গেছে। তো উত্তাপের পরিমাণটা বেশি হওয়ার জন্য এখানে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, কিন্তু সমুদ্রে তখন নিম্নচাপ এর থেকে তুলনামূলক গরমটা কম আছে, তাই এখানে উচ্চচাপ সৃষ্টি হয়েছে। তখন সমুদ্র থেকে অর্থাৎ উচ্চচাপ থেকে স্থলভাগের দিকে যে বায়ুগুলো প্রবাহিত হয় সেই বায়ুগুলোকে বলা হয় সমুদ্র বায়ু। তাহলে এই বায়ুটা কখন বেশি প্রবাহিত হবে? যত তাপের স্থলভাগের তাপের পরিমাণটা বাড়বে, অর্থাৎ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টা স্থলভাগে সমুদ্র থেকে স্থলভাগের দিকে বায়ু দ্রুত গতিতে প্রবাহিত হতে থাকবে। যারা মৎস্যজীবী তাদের পক্ষে এটা খুব ভালো, তারা সকালবেলা মাছ ধরতে গেলে গভীর সমুদ্রে তাদেরকে যেন প্রকৃতি ঘরে পৌঁছে দেয়, সমুদ্রের থেকে সন্ধ্যেবেলায় বাতাস স্থলভাগের দিকে আসতে লাগবে। এই বায়ুটাকে বলা হয় সমুদ্র বায়ু। সমুদ্র থেকে বায়ুটা স্থলভাগের দিকে পৌঁছাচ্ছে। 2 নম্বর বলবো স্থলবায়ু। তার নামকরণ থেকে বুঝতে পারছি স্থলভাগ থেকে যাবে। তো স্থলভাগ থেকে যে বায়ুগুলো সমুদ্রের দিকে যায়, জলভাগের দিকে যায়, সেই বায়ুগুলোকে বলা হচ্ছে স্থলবায়ু। তো কিভাবে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যায় দেখিনি একবার। রাত্রিবেলাতে যখন সূর্যের কিরণ থাকেনি তখন দুটো স্থলভাগও তাপ বিকিরণ করছে, জলভাগও তাপ বিকিরণ করছে। আমরা জানি যে যত তাড়াতাড়ি উত্তপ্ত হয় সে তত তাড়াতাড়ি শীতলও হয়। তো স্থলভাগ অধিক শীতল হয়, কিন্তু জলভাগ তত তাড়াতাড়ি শীতল হতে পারে না। তাই এই স্থলভাগে যেহেতু শীতলতার পরিমাণ বেশি, মানে ঠান্ডা বেশি, তাই এখানে উচ্চচাপ সৃষ্টি হয়, কিন্তু জলভাগে উচ্চচাপ সৃষ্টি না হয়ে নিম্নচাপ সৃষ্টি হয়। তার মানে এই উচ্চচাপ থেকে তখন এই নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। এই স্থলভাগ দিয়ে যে বায়ুটা সমুদ্রের দিকে যায় সেই বায়ুটাকে বলা হয় স্থলবায়ু। তো এটা কখন প্রবাহিত হবে? স্থলভাগ যত ঠান্ডা হবে তত বেশি প্রবাহিত হবে। এই রাত্রের পর থেকে ভোর দিকে এটা দ্রুত গতিতে সমুদ্রের দিকে প্রবাহিত হবে। মৎস্যজীবীদের পক্ষে দুটোই সুবিধা। সকালবেলা মাছ ধরতে যাবে স্থলভাগ থেকে, তখন স্থলবায়ু তাদের গভীর সমুদ্রের নিয়ে চলে গেল। আবার রাত্রেবেলায় যখন সন্ধ্যেবেলা মাছ ধরে পর বাড়ি ফিরবে তখন সমুদ্র বায়ু তাদেরকে বাড়িতে পৌঁছে দেবে। এই মৎস্যজীবীদের পক্ষে এই বায়ুটা খুবই সুবিধাজনক। 3 নম্বর বলবো মৌসুমী বায়ু। এই স্থলবায়ু এবং সমুদ্র বায়ুর বৃহৎ রূপ হলো মৌসুমী বায়ু। মৌসুমী একটি আরবি শব্দ, আবার কেউ কেউ বলে মালয়ান শব্দ, যার অর্থ হলো ঋতু। ঋতু পরিবর্তনের সাথে সাথে যে বায়ুগুলো প্রবাহিত হয় সেই বায়ুগুলোকেই বলা হয় মৌসুমী বায়ু। তো এই মৌসুমী বায়ু মেনলি দেখতে পাওয়া যায় দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশগুলোতে। এই মৌসুমী বায়ুকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, উত্তর পূর্ব মৌসুমী বায়ু এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তো উত্তর পূর্ব মৌসুমী বায়ু কখন প্রবাহিত হয় আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কখন প্রবাহিত একবার দেখে নিন। যখন সূর্যের উত্তরায়ণ শুরু হয়, উত্তরায়ণ মিনস সূর্য আস্তে আস্তে আপাতদৃষ্টিতে উত্তর গোলার্ধের দিকে যায়, তখন উত্তর গোলার্ধের স্থলভাগগুলো বেশি উত্তপ্ত হয়, কিন্তু জলভাগ তত বেশি উত্তপ্ত হয় না। যেহেতু স্থলভাগ বেশি উত্তপ্ত হয় তাহলে এখানে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়, কিন্তু জলভাগ যেহেতু উত্তপ্ত হয় না তখন এখানে উচ্চচাপ সৃষ্টি হয়। এই উচ্চচাপ অঞ্চল থেকে এই নিম্নচাপ অঞ্চলের দিকে যে বায়ুগুলো প্রবাহিত হয় সেই বায়ুগুলোকেই বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আবার শীতকালে যখন সূর্যের দক্ষিণায়ন শুরু হয়, সূর্য যখন নিরক্ষরেখা থেকে দক্ষিণবর্তীর দিকে চলে আসে আপাতদৃষ্টিতে, তখন এই গোলার্ধের তাপের পরিমাণটা বেশি হয়। তার ফলে এই স্থলভাগগুলোতে দেখি শীতলতার পরিমাণটা বেশি হয়ে গেল, কিন্তু জলভাগ অত বেশি শীতল হয় না। তখন এই স্থান থেকে এই জলভাগের দিকে যে বায়ুগুলো প্রবাহিত হয় সেই বায়ুগুলোকে বলা হচ্ছে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন বা উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এই উত্তর পূর্ব মৌসুমী বায়ু এই সমস্ত স্থলভাগ থেকে এই আরব সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগরের দিকে প্রবাহিত হয়। এই হলো সাময়িক বায়ু। 3 নম্বর আমরা বলছিলাম স্থানীয় বায়ু। স্থানীয় কারণে তাপ ও চাপের পার্থক্যের জন্য যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় স্থানীয় বায়ু। তো স্থানীয় বায়ু বিভিন্ন জায়গাতে প্রবাহিত হয়, যেমন আমাদের ভারতবর্ষে যে স্থানীয় বায়ু প্রবাহিত হয় এই সময়টাতে আমরা দেখতে পাই লু বলে লু বেরোচ্ছে, লু বইছে স্থানীয় বায়ু। এই চিনুক, এইখানটাতে একটা চিনুক বলে উষ্ণ বায়ু প্রবাহিত হয়। খামসিন, মিস্ট্রাল, এরকম প্রচুর স্থানীয় বায়ু আছে। স্থানীয় বায়ুটাকে উষ্ণতার উপর ভিত্তি করে আমরা উষ্ণ বায়ু এবং শীতল বায়ু এই 2 ভাগে ভাগ করতে পারি। 4 নম্বর হলো আকস্মিক বায়ু। আকস্মিক মানে হঠাৎ করে, ক্যাজুয়াল, হঠাৎ করে কোন দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে সেই বায়ুগুলোকে বলা হচ্ছে আকস্মিক বায়ু। তো আকস্মিক বায়ুগুলোকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, ঘূর্ণবাদ আর প্রতিবক ঘূর্ণবাদ।
ঘূর্ণবাত কাকে বলে? ক্রান্তীয় অঞ্চল, কোনো একটা স্থান হঠাৎ করে খুব গরম হয়ে গেল, গরম হয়ে গেলে সেটা নিম্নচাপ সৃষ্টি হবে। তখন পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু ওই নিম্নচাপ অঞ্চলের দিকে যদি প্রবাহিত হয়, তখন সেই বায়ুকে বলা হচ্ছে ঘূর্ণবাত। আর প্রতিভা ঘূর্ণবাতটা কি? উচ্চ অক্ষাংশে যদি হঠাৎ করে কোনো একটা জায়গা বেশি শীতল হয়ে যায়, কিন্তু তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো তুলনামূলক কম শীতল হয়, তো সেই শীতল জায়গা থেকে ওই তুলনামূলক কম উষ্ণ জায়গার দিকে যে বহির্মুখী বাতাস প্রবাহিত হয়, সেই বায়ুগুলোকেই বলা হয় প্রতিপক ঘূর্ণবাত। যাই হোক, তোমরা তাহলে আজকে চাপ বলয় ও বায়ু প্রবাহ দেখলে। তোমরা আমার স্নেহের ছাত্রছাত্রীরা বাড়িতে সুস্থভাবে থাকো, যেমন আমাদের সরকার নির্দেশ করছে সেইভাবে সুস্থভাবে থাকো। প্রয়োজন হলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করবে, তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। নমস্কার।